জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়। নয়াপল্টনে ৮ দলের সমাবেশে জামায়াত আমির। নভেম্বরে গণভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ভারতে বসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা। অভিযোগ মির্জা ফখরুলের। নোট অফ ডিসেন্ট সহ সনদ বাস্তবায়ন চায় বিএনপি। নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, নোট অফ ডিসেন্টগুলো তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। রাজধানীতে আবারও বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। সন্দেহভাজন দেখলেই গ্রেপ্তারের সিদ্ধান্ত। আটককৃতদের বেশিরভাগই নিষিদ্ধ আওয়ামী কর্মী। একের পর এক সন্ত্রাসী হামলায় কাঁপছে পাকিস্তান। ইসলামাবাদে আত্মঘাতী বোমায় নিহত ১২। ভারতকে দায়ী করলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জুলাই সনদ না মানলে ২৬ সালে কোনো নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পল্টন মোড়ে ৮ দল আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। সমাবেশে নভেম্বরেই গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ৮ দলের নেতারা। ফয়সাল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের মহাসমাবেশ। ৫ দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছে দলগুলো। মঙ্গলবার দুপুরের আগেই পল্টনের সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। হাতে ছিল নিজ নিজ দলের পতাকা আর মুখে ছিল স্লোগান। সমাবেশস্থল পল্টন বিজয়নগর হলেও মানুষের ব্যাপ্তি ছাড়িয়ে যায় কাকরাইল প্রেস ক্লাব ও বাইতুল মোকাররমের উত্তর গেট সহ চারপাশে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, খেলাপথে মজলিস, জাকপা, খেলাপথ আন্দোলন, বাংলাদেশ খেলাপথ মজলিস, নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা। আপনারা আবার নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান সংবিধানের দোহাই দিয়ে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। কোন শক্তি যদি ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে, আমরা ৮ দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কিছু দল তারা গণভোট চায় না। কেন চায় না আমাদের বুঝে আসে না। তারা চায় পানি ঘোলা করতে। যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না। বক্তারা বলেন, দেশে ৭২-এর বাকশালপন্থীদের আর কোনো জায়গা নেই। অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বিপ্লবীরা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। অভিযোগ করেন, সংবিধানে গণভোট নেই যারা বলেন তারা নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান। অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জুলাইয়ের বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হবে দেব না। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে। সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে সেটা মেনে নেওয়াই গণতন্ত্র। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের
আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। দাবি আদায়ে ৮ দলের নতুন কর্মসূচি শিগগিরই ঘোষণা হবে বলে জানান জামায়াতের আমির। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য এখনো কাটেনি। রাজপথে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিভাজন দৃশ্যমান। এমন বাস্তবতায় আবারও নভেম্বরের মধ্যেই গণভোটের দাবিতে শক্তিমত্তার প্রদর্শন করল জামায়াত ইসলামী সহ ৮ দল। যে কোনো মূল্যে দাবি আদায়ের ঘোষণা দিয়ে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দলগুলোর নেতাদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতে বসে গাড়ি পোড়ানো এবং লকডাউনের ডাক দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছেন। দেশবিরোধী চক্রান্তের অভিযোগে তাকে আর দেশে ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনা একজন সন্ত্রাসী। তিনি অস্থিতিশীলতা তৈরি করে আবারও দেশে ফিরতে চান। সাহস থাকলে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল। মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এই দেশে জামায়াতের ভোট নেই, তাই পিআর এবং অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। পরে রোড যুব সংসদ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি ফ্যাসরাডাঙ্গি বাজারে পৃথক মতবিনিময় সভা করেন ফখরুল। এখন এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশের আসতে দিব? আমার থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। যে দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করল না। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের। নোট অব ডিসেন্ট সহ সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতেই বাধ্য নয় স্বাক্ষরকারী কোনো দল। বিএনপির এই স্পষ্ট অবস্থান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করছে। কোনো কোনো দল সনদের বাইরে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত সংক্রান্ত নোট অব ডিসেন্ট সহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয় ১৭ অক্টোবর। এর ১০ দিন পর ২৮ অক্টোবর সেই নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ চূড়ান্ত করে ঐকমত্য কমিশন। সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে বিএনপি সহ সমমনা দলগুলো। এসব নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে সরকারের বেঁধে দেয়া ১ সপ্তাহের সময়ও শেষ। সোমবার রাতে গুলশানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। আলোচনা হয় সমসাময়িক রাজনীতি আর জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। সেই নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, নোট অফ ডিসেন্টগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে। এখানে আমরা ১০০% একমত। এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা স্বাক্ষরিত সনদের বাইরে নাই। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে, সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে নেতারা বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা।
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার সঙ্গে জুলাই সনদ নিয়ে চলমান বিতর্কের কোনো সম্পর্ক নেই বলেও মনে করে বিএনপি। এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না। দলের শীর্ষ নেতারা বলেন, রাজপথে নয় বরং সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো আহ্বান জানালে তা করার সুযোগ আছে। আলোচনার জন্য আহ্বান জানায়, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, রাজপথে তো নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের গত কয়েক মাসের কার্যক্রমে বোঝা গিয়েছে দলটি কখনোই গণমানুষের পক্ষে ছিল না। তারা অতীতে এবং বর্তমানে জ্বালাও পোড়াও আর আগুন সন্ত্রাস করছে তা স্পষ্ট। এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে নারায়ণগঞ্জে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়েছে সেই দলের আর রাজনীতি করার সুযোগ নেই। যারা দেশ সংস্কারের পক্ষে কেবল তাদের নিয়েই জোট গঠন করবে এনসিপি। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রম। ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর। আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটির বিষয়ে আমরা সন্দিহান। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সন্ধ্যা 6টায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটিতে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা 10 মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এদিকে রাজধানী ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13ই নভেম্বরের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন কাউকে দেখলেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। এই ধরনের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে, কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। এজন্য সন্ত্রাসীদের জামিন না দেওয়ার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 13 নভেম্বর রায়ের দিন ধার্য করতে পারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের। দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এরই মধ্যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। ঝটিকা মিছিলের পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে কদিন ধরে। বাসে দেয়া আগুনে ময়মনসিংহে প্রাণও গেছে এক পরিবহন শ্রমিকের। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রসিকিউটর বলছেন, আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে থেকে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে অপরাধীরা। আদালত ফেস না করে রাস্তাঘাটে জনদুর্ভোগ সৃষ্টি করা, যানবাহনে আগুন দিয়ে, এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। সেখানে ট্রাইব্যুনাল, মেট্রো রেল, রেল চলাচল সহ সরকারের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। নাশকতায় ব্যবহার করা হচ্ছে এমন সন্দেহে খোলা বাজারে পেট্রোল বিক্রিও বন্ধ থাকবে নির্বাচন পর্যন্ত। নাশকতাকারীরা যেন হোটেলে ও লঞ্চে অবস্থান করতে না পারে তা নিশ্চিতে অভিযান চালাবে পুলিশ ও কোস্টগার্ড। সন্দেহভাজন কাউকে দেখলে গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠোর অবস্থানে আছে, এক্ষেত্রে কেউ ছাড় পাবে না। সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নাশকতা মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না, বাসে লাগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে,
এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলকেও বলবো এই দুষ্কৃতিকারী প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম আরও জোরদার হচ্ছে। সীমান্ত দিয়ে অস্ত্র ও সন্ত্রাসীরা যেন প্রবেশ করতে না পারে, এজন্য নির্দেশনা দেয়া হয়েছে বিজিবিকে। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে, হয়তো কিছুদিনের ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন পর্যবেক্ষণ ও নিরাপত্তার জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলতি সপ্তাহেই শেষ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে 2 জনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। এর আগে 24 ঘন্টায় নাশকতার অভিযোগে 17টি মামলা এবং 50 জনকে গ্রেপ্তারের খবর জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ দল দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি জানান, অক্টোবর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের 14টি মিছিলে জড়িত থাকার অভিযোগে 552 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগকেই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। মিছিলে অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করার কথাও জানান কমিশনার। তাই মেস হোটেলে ভাড়াটিয়া তোলায় ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখা সহ নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। 13 নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, সেদিন নিরাপত্তা আরও বাড়ানো হবে। আইনজীবীদের আদালতে যেতে বাধা দেওয়ারও সুযোগ নেই। ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে। জাতিসংঘ বাংলাদেশকে কিছু বললে পদক্ষেপ নেবে ঢাকা। সোমবার ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় 13 জন নিহত, আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে দেশটির সরকার এ নিয়ে এখনো মুখ খোলেনি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেন তিনি। বলেন, বাংলাদেশের ব্যাপারে দেশটির গণমাধ্যমের আচরণ এরকমই। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু এতে কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। কাজে এটা নিয়ে আমরা বোঝা। জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকার ও গণহত্যার বিচার অবৈধ অভিযোগ জানিয়ে জাতিসংঘে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাদের চিঠির ব্যাপারে। উপদেষ্টা বলেন, জাতিসংঘ সরাসরি কিছু জানালে পদক্ষেপ নেবে ঢাকা। যে কেউ যে কোনো কিছু জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, তখন উইল টেক কেয়ার অফ ইট। জাতিসংঘ আমাদেরকে কিছু বলে। চীন থেকে অস্ত্র কেনা ও এর প্রভাব নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, সবার সাথেই ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ। কোনো দিকে ঢুকে যাচ্ছি না, আমরা ব্যালান্স রিলেশন বজায় রেখেছি এবং তার মানে আমাদের কোনো স্যাংশনের ভয় নেই বা অস্ত্র। আমি মনে করি না যে আমাদের উপর কোনো ধরনের কোনো স্যাংশন আছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীর বাউফলে পৌঁছেছে গুলশান লেকপাড়ে উদ্ধার ছাত্রদল নেতা সাইদুল ইসলাম সৌরভের মরদেহ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সূর্যমণি এলাকায় নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন এলাকাবাসী। নিহতের স্বজনেরা জানায়, প্রেমের সম্পর্কের জেরে মামুন নামের এক ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব ছিল সৌরভের। এই ঘটনা থেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়ে থাকতে পারে বলছেন তারা। সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে মামুন নামের ওই ব্যক্তির পিএস রুবেলের সাথে দেখা করতে গিয়েছিলেন সৌরভ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। 22,000 টাকা তো বিনামে আমরা খুন করেছি, এটা আমরা অনেক তথ্য একজন বলছে। আমার বাবার যে খুন করেছে তার আমরা বিচার ফাঁসি চাই, সুযোগ ফাঁসি ছাড়া আমি কিছু চাই না, সুযোগ পাই। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হাসপাতাল মোড় থেকেও এই শোভাযাত্রা শুরু হয়। নানান রঙের ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং প্রতীক হাতে বাদ্যের তালে তালে এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার প্রদর্শনীও হয় এ সময়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন সহ অন্যান্যরা।
একের পর এক সন্ত্রাসী হামলায় প্রকম্পিত পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলা হয়, এতে প্রাণ গেছে অন্তত 12 জনের। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এই ঘটনার পর সাউথ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। সেনা অভিযানের পর উদ্ধার করা হয় শিক্ষার্থীদের। অন্যদিকে সন্ত্রাসী হামলার ঘটনার পেছনে ভারত দায়ী বলে অভিযোগ করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার ব্যস্ততম সময়ে ইসলামাবাদ জেলা আদালত চত্বরের সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। কর্তৃপক্ষ জানায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি আদালত প্রাঙ্গণের ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দিলে সেখানেই বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। এই ঘটনার পরপরই পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়, চালানো হয় তল্লাশি অভিযান। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এই ঘটনার পর হামলা হয় ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এই ঘটনার পর সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধার করে নিয়ে আসা হয় শিক্ষার্থী এবং কর্মীদের। এদিকে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আফগানিস্তান থেকে ভারতের প্ররোচনায় খারিজি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। বিশ্বের জন্য ভারতের এই ধরনের ঘৃণ ষড়যন্ত্রের নিন্দা করার সময় এসেছে। উভয় হামলা এই অঞ্চলে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সবচেয়ে খারাপ উদাহরণ। এদিকে খাইবার পাখতুনখোয়ায় একটি সেনা চৌকিতে হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 10 সদস্য আহত হয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।